জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্নয় কর্মকার। জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠানের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,36,83,512 জন। ভোটার বেড়েছে 18,33,352। সকালে ইসি সচিবালয়ে এই তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, আগামী 2 মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তবে 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই, যা শেষ হবে 30 জুন। বিগত ভোটার তালিকাগুলোর বিতর্ক নিরসন করতে পুরো ভোটার তালিকায় যাচাই করা হবে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ। প্রয়োজনে নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে অধ্যাদেশ জারি করা হবে বলেও জানান তিনি। খসড়া এই তালিকায় পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,109 জন। এছাড়াও প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। বাই ডিফল্ট সবার তথ্য যাচাই হচ্ছে। আজকে যখন আমরা খসড়া প্রকাশ করছি, মানে একজনেরও তথ্য আমরা লুকাচ্ছি না, সবার তথ্য প্রকাশ্যে আছে। সো প্রত্যেকেই কিন্তু আন্ডার স্ক্রুটিনি, ইন্ডিভিজুয়াল ভোটার দ্বারা এবং এলাকার মানুষ দ্বারা। পাশাপাশি আমরা যখন বাড়ি বাড়ি যাব, আমরা প্রত্যেকটা যাচাই করে দেখব। আমাদের ধারণা ইনশাল্লাহ আমরা যদি দ্রুততার সাথে কাজ করি, 30 জুনের মধ্যে আমরা এটা সম্পন্ন করতে পারবো। নিজের জন্য নয়, জনস্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি, আর মানুষের ব্যক্তিসত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব। জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষারও আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস আরও বলেন, দেশের জনগণকে মনে করিয়ে দিতে হবে, সমাজের সেবা করা শুধু মন্ত্রণালয়ের কাজ নয়, এটা দেশের সবার কাজ। আমরা দৈনন্দিন জীবনে এমন করে ফেলি যে না, আমাদের স্বার্থ একটাই, নিজের স্বার্থ। পরস্বার্থটা আমরা আস্তে আস্তে মুছে দিতে থাকি। আজকে আহ্বান জানানোর দিন এই সমাজ সেবা দিবসে যে আরেকটা অংশ আমাদের মধ্যে আছে, পরের জন্য সেবা, পরস্বার্থে কাজ করা, সেটাকে জাগিয়ে তোলা। আমরা যা জীবনে করি যেন মনে হয় নিজের জন্য, নিজের পরিবারের জন্য করা। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে 2027 সালে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভয়াবহ সংকট তৈরি হবে। দুপুরে গুলশানের চেয়ারপারসনের অফিসে সংবাদ সম্মেলনে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিদ্যুৎ জ্বালানি সহ সব প্রকল্প রিভিউ করে পদক্ষেপ নেওয়া হবে। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনি নিজে পড়ে যাচ্ছে। বিদ্যুৎ খাতে যে দুর্নীতি হয়েছে, এই বিষয়টা খুব ডিটেইলস আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য শ্বেতপত্র প্রকাশের ব্যাপারটার চেয়েও একটু আকর্ষণীয় হবে। ক্যাপাসিটি চার্জের শীর্ষ 5টি কোম্পানি সামিট নিয়েছে 10,623 কোটি টাকা, অ্যাগ্রো ইন্টারন্যাশনাল নিয়েছে 7,932 কোটি টাকা, আর্থা পাওয়ার হোল্ডিংস নিয়েছে 7,523 কোটি টাকা, ইউনাইটেড গ্রুপ নিয়েছে 6,575 কোটি টাকা, আর আরপিসিএল নিয়েছে 5,117 কোটি টাকা। দেশপ্রেমিক প্রসঙ্গে জামায়াতে ইসলামের আমিরের বক্তব্যের তীব্র সমালোচনা করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে সিলেটে হুমায়ুন রশিদ চত্বরে আমরা বিএনপি পরিবার কর্মসূচির অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি প্রশ্ন করেন, 71-এ জামায়াতে ইসলামের ভূমিকা কি ছিল। একটি রাজনৈতিক দল আমি দেখলাম, এটা আমার কাছে বিস্ময় লেগেছে, যে দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী দেশপ্রেমিক নিঃসন্দেহে। আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ইসলামপন্থী সেই রাজনৈতিক দল, যে আপনাদের 71-এর ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন?
বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসি ছাড়া আর কিছু নেই। পৌষের মাঝামাঝি রাজধানীতে বেড়েছে শীতের তীব্রতা। চলতি মাসে 3 থেকে 4টি শৈত্যপ্রবাহের ইঙ্গিত আবহাওয়া অধিদপ্তরের। আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকাল থেকে সূর্যের দেখা মেলেনি খুব একটা। কয়েকদিনের তুলনায় রাজধানীতে শীত অনুভব হচ্ছে বেশি। এ অবস্থা দুপুর থেকে বিকেল পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে দিনের এবং রাতের তাপমাত্রা ওঠানামা করতে পারে। এ অবস্থা আগামী 2 থেকে 3 দিন থাকতে পারে বলেও জানান তারা। এই যে পরিস্থিতি, এই যে এটা কাটতে আরও 2-3 দিন সময় লাগবে, কারণ এই ঘন কুয়াশা না কাটলে এই ধরনের শীতের যে তীব্রতা এটা কমবে না। এই শীতের তীব্রতা কাটতে আরও 2 থেকে 3 দিন লাগবে। তারপর যেটা হবে ওই সময় ঘন কুয়াশা কেটে যাবে, কিন্তু সেক্ষেত্রে যেটা হবে রাতে তাপমাত্রা কমে যাবে এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক জায়গায় তাপমাত্রা 10 নিচে নেমে আসবে এবং নতুন করে আপনার কোল্ড ওয়েভ শুরু হবে সেই সময়, যদিও রাতে দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে সেই সময়। চারদিক বৈষম্য বিরোধী আন্দোলনে আহত রাইসুর রহমান রাতুলকে 1 লাখ টাকার অনুদান দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে বিজিবি সদর দফতরে তার হাতে অনুদানের চেক তুলে দেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ইয়াসির জাহান হোসেন। আমরা তার এই জীবন সংগ্রামে সঙ্গে সহায়ক হিসাবে, সহযাত্রী হিসাবে আমরা থাকতে চাই। সেই লক্ষ্য নেই তার এই ফুড কোর্টটা যাতে আরও সম্প্রসারণ করতে পারে, এই জন্য আমরা তাকে আর্থিক সহায়তা প্রদান করলাম। আমাদের এই কার্যক্রমটা হয়তো এই সপ্তাহের মধ্যে যে মহাপরিচালক মহোদয় প্রতিশ্রুত যে 100 জনকে সহায়তা করার উদ্যোগটা শেষ হবে। পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিল করা সহ 3 দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সকাল 10টায় প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এর আগে 9:50 থেকে শিক্ষার্থীরা প্রশাসন ভবন থেকে সবাইকে বের হওয়ার আহ্বান জানান। তবে প্রশাসন ভবনের বেশিরভাগ কর্মকর্তাই ভেতরে থেকে যান। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। এর আগে গতকাল দুপুরে পোষ্য কোটা 4% থেকে কমিয়ে 1% রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে বুধবার রাতে সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাবির প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা দেওয়ার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে দ্বিতীয় দফায় জামিন নামঞ্জুর হল চিন্ময়ের। উভয় পক্ষের শুনানি শেষে সকাল 11:30টায় এ আদেশ দেন মহানগর দায়রা জজের বিচারক সাইফুল ইসলাম। রায়ের পর চট্টগ্রাম আদালতে মিছিল করেন আইনজীবীরা। এ সময় চিন্ময় কৃষ্ণের উপযুক্ত শাস্তি, আলিফ হত্যায় জড়িতদের গ্রেফতার এবং এই হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি জানান। আদেশে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন আসামি পক্ষের আইনজীবীরা। আজ নিরাপত্তা বিবেচনায় চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করা হয়নি। মেহেরপুরে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। পুলিশ জানায় সকালে গাংনী উপজেলার শহরাবাড়িয়া এলাকার একটি মাঠে গলাকাটা একটি মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার পরিচয় শনাক্ত হয়। স্থানীয়রা জানান নিহত আলমগীর হোসেন গাংনী পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি। গেল রাতে বাজার থেকে আর বাড়ি ফেরেনি। ধারণা করা হচ্ছে সন্ত্রাসীরা তাকে ধরে নিয়ে নির্জন মাঠে হত্যা করেছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। মিরপুরে বিপিএলের টিকিটের জন্য ক্ষুব্ধ দর্শকরা ভেঙে ফেলেছেন স্টেডিয়ামের গেট ও টিকিট কাউন্টার। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন শরীফ রওশন। রওশন, টিকিটের জন্য এর আগেও একবার গেট ভেঙেছিল দর্শকরা, আজ আবারও এ ধরনের একটি ঘটনা ঘটলো। এর পেছনে আসলে রহস্যটা কি আমাদেরকে জানাবেন? অন্বয়, আপনি নিশ্চয়ই জানেন যে বিপিএল শুরুর আগ থেকে কিন্তু টিকিট পাওয়া না পাওয়া নিয়ে দর্শকদের মধ্যে যে ক্ষোভ চলছিল, সেই ক্ষোভ কিন্তু আজকে আমরা আরও একবার দেখতে পেলাম। 2 নম্বর গেট এর আগে ভেঙে ফেলেছিল মিরপুর স্টেডিয়ামের যে 2 নম্বর গেট ছিল। এইবার আমরা দেখেছি অস্থায়ীভাবে টিকিট কাউন্টার বা টিকিট সংগ্রহের জন্য দর্শকদের জন্য যে ব্যবস্থা করেছিল বিসিবি, সেটি মিরপুর সুইমিং কমপ্লেক্সের যে অস্থায়ী বুথ কেন্দ্র, সেখানে কিন্তু আজকে বেলা 11:30 থেকে 12টা নাগাদ টিকিট না পেয়ে ক্ষুব্ধ দর্শকরা কিন্তু টিকিট
টিকিট কাউন্টারে আগুন দিয়ে দেয় এবং এখনো কিন্তু বিক্ষুব্ধ দর্শকরা কিন্তু এখনো মিরপুর সুইমিং কমপ্লেক্সের বাইরে তারা স্লোগান দিচ্ছে বিসিবির বিপক্ষে এবং মিরপুর কমপ্লেক্সে কিন্তু তাদের আসলে ভেতরে ঢুকে আসলে আগুন দেওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু এতটাই তারা উত্তেজিত হয়ে পড়ে একসময় টিকিট না পেয়ে তারা যে গ্রিলের যে বাউন্ডারি ছিল মিরপুর কমপ্লেক্সের সেটা কিন্তু এক পর্যায়ে একটা অংশ তারা আজকে ভেঙে ফেলে এবং ভেঙে পড়ে তারপর তারা মিরপুরে যে বুথ কাউন্টারটি আছে সেখানে তারা আগুন দিয়ে দেয় এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু সেই আগুনের ধোঁয়া কিন্তু উঠছে এবং দর্শকরা এখনো বাইরে দাঁড়িয়ে আছে। একটা বিষয় জানিয়ে রাখি, এই বুথ কিন্তু অস্থায়ী, যেহেতু 31 তারিখে ব্যাংক বন্ধ থাকার কারণে তাদেরকে এই টিকিট যাতে পেতে অসুবিধা না হয় দর্শকদের অনলাইনে কাটার পর এখানে এসে যাতে তাদের নির্দিষ্ট টিকিটটা সংগ্রহ করতে পারে সেই জন্যই কিন্তু মিরপুরের যে সবসময় যে কাউন্টারগুলো থাকে মিরপুর ইনডোর স্টেডিয়াম এবং মিরপুর স্টেডিয়ামের বাইরে যে কাউন্টার, এর পাশাপাশি কিন্তু এই অস্থায়ী বুথটা কিন্তু তারা বিসিবি চালু করেছিল শুধুমাত্র আজকের জন্য। তবে আমরা এই কাউন্টারে এসে কোনো বিসিবির পক্ষ থেকে কোনো কাউন্টারে যারা বসেন বা বিক্রি করেন তাদের কাউকে পাইনি, তাদেরকে পেলে হয়তো আরো পরিষ্কারভাবে জানা যেত যে আজকে এই কাউন্টার থেকে কয়টা টিকিট তারা সরাসরিভাবে দর্শকদের জন্য রেখেছিল। এবং আমরা এসে এখানে মানুষের সাথে যেটা কথা বলে জানতে পেরেছিলাম যে ভোর 4টা থেকে কিন্তু অপেক্ষমান যে দর্শকরা তারা কিন্তু আসলে সকাল থেকে কিছু টিকিট পাওয়ার পর তারা কিন্তু পুরোপুরিভাবে অনেক সবাই যারা যত দর্শক এখানে উপস্থিত ছিলেন তাদের একাংশ কিন্তু এখানে এসে টিকিটটা পেয়েছে। তাই সব দর্শক যেহেতু পায়নি এবং আজকে যেহেতু সন্ধ্যায় এবং বিগ ম্যাচ আছে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স, এর আগে দুপুর 1:30টায় কিন্তু ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহীর একটা ম্যাচ আছে, সেক্ষেত্রে কিন্তু দুইটা ম্যাচের জন্যই কিন্তু আসলে দর্শকরা বেশ উত্তেজিত ছিল ম্যাচগুলো দেখার জন্য। একদিন বিরতির পর দর্শকরা আবারও বিপিএল মিরপুরে বিপিএল এর টিকিট নিয়ে উত্তেজনা সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শরীফ রওশন। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।